নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। পারিবারিকভাবে বিয়ে হয়নি বলে সেই মর্যাদাটা ভালোভাবে কখনোই কিন্তু পাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে কিছুটা কাজকর্ম সেরে নিয়ে সোজা চলে আসলাম উনুন ধারে সকালের খাবার বানানোর জন্য। রুটি বানানোর আগে বিনস আর আলুর তরকারিটা কিন্তু আমি বানিয়ে রেখে দিয়েছি। এবার আটাটাও মাখিয়ে নিয়ে রুটিগুলো বেলে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। তোমরা কম বেশি সকলেই জানো, আমরা কিন্তু অল্প বয়সেই ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেছিলাম। বিশেষত আমার পরিবার থেকে কেউই কিন্তু সম্মতি কিন্তু ছিল না কারোরই। তাই তো পরিবারের কথা না শুনে বেকার ছেলের হাতটা ধরেই ভালোবেসে বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তখন কিন্তু আমার হাজবেন্ড কাজ করতো ফোনের দোকানে, এখনো কিন্তু সেই ফোনের দোকানেই কাজ করে। তো আগে আমার হাজবেন্ডের মাইনে ছিল 5,000 টাকা। 5,000 টাকার মাইনেতে কাজ করে সংসার চালানো, তার পাশাপাশি বইয়ের খরচা করা বা নিজের জন্য কিছুটা কেনাকাটা ভীষণ কিন্তু কষ্টকর। এখনকার বাজারে 5,000 টাকা কিন্তু কিছুই নয়। 5,000 টাকাতে সংসারই কিন্তু চলে না কখনোই। বিয়ের পর আমার পরিবার থেকে কেউই কিন্তু মেনে নিয়েছিল না। মেনে না নেওয়াটাই কিন্তু স্বাভাবিক। যেখানে ছোটবেলা থেকে জীবনের এতগুলো অধ্যায় কাটিয়ে এসেছি, তাদের কারোর কথা না শুনে নিজের পছন্দটাকেই সব থেকে বেশি দাম দিয়ে তাদের কথা না শুনে বাড়ি থেকে বেকার ছেলের হাতটা ধরে বেরিয়ে এসেছিলাম। বিয়ের পরে বুঝলাম আসলেও সংসার জীবনটা কতটা কঠিন। বিয়ের পর নতুন নতুন আমি আমার হাজবেন্ডের কাছে যখন ছোটোখাটো কোনো জিনিস চাইতাম, সে কিন্তু পূরণ করতো। আর যখনই কোনো বড়সড় জিনিস চাইতাম, সে বলতো যে কয়েকদিন পরে কিনে দেবো। কয়েকদিন পরে কিনে দেবার কথা বলে মাসের পর মাস কিন্তু চলে যেত, কিন্তু আমার শখের জিনিস আর ঘরে এসে পৌঁছাতো না। এরকমই ভাবে দিনের পর দিন যেতে যেতে আমি কিন্তু বুঝতে পারলাম এমনিতেই আমার হাজবেন্ডের ইনকাম মাত্র 5,000 টাকা। 5,000 টাকাতে সে সংসারের খরচা দেবে কি, বা নিজে খরচা করবে কি, বা বউয়ের শখের আবদার মেটাবে কি? এর জন্য আর কখনোই কিন্তু আমি আমার হাজবেন্ডের কাছে কখনোই বড়সড় শখের জিনিস আমি চাইতাম না। কারণ তার ইনকামই সীমিত, সে কোথা থেকে দেবে আমাকে? তো যাই হোক, এখানে আমার সকালের জলখাবার বানানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে টাইম কলেরও জলটা দিয়েছিল, তাই যে সমস্ত কাচাকুচি করার ছিল সমস্ত কিছুটাই কিন্তু ভিজিয়ে নিয়েছি। এবার সমস্ত কিছুটাই কিন্তু আমি কেচে ধুয়ে নেব। বিয়ের আগে এমন কোনো মাস যায়নি যে মাসে আমি আমার নিত্য নতুন জামা প্যান্ট থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র কিনিনি। আর এখন কতগুলো মাস কেটে যায়, কতগুলো দিন, কতগুলো সপ্তাহ কেটে যায়, তবুও কিন্তু নতুন জামা প্যান্ট আমি কিনি না। আর যখনই হাতে এখন টাকা পয়সা হয়, তখনই মনে করি যে আমার সংসারের জন্য জিনিসপত্র কিনি। হয়তো বিয়ের পরে সকলেই কিন্তু পাল্টে যায়। আমিও কিন্তু আমার পরিবারের কম আদরের কিন্তু মেয়ে ছিলাম না। কারণ অত বড় বংশের সব থেকে কিন্তু ছোট মেয়ে আমিই ছিলাম। তাই আমার জেদ, রাগ, তার পাশাপাশি ভালোবাসাটাও কিন্তু ছিল দ্বিগুণ। আর পরিবারের সকলেই আমাকে কিন্তু ভীষণ রকমভাবেই কিন্তু যত্ন করতো আর কি। বলে না যে যাকে বেশি যত্ন করা হয় সেই দিন শেষে অবহেলা দেয় বা সেই কিন্তু আঘাত দেয়। আমার দিকটাতেও কিন্তু এরকমটাই হয়েছে। কিন্তু সকলেই আমার মুখের দিকে তাকিয়ে সকলেই কিন্তু মেনে নিয়েছিল পরবর্তীতে। এখন কিন্তু ভগবানের অশেষ কৃপায় আর তোমাদের ভালোবাসায় অনেকটাই কিন্তু সুখে রয়েছে আর কি। বলে না যে কষ্ট করলে অবশ্যই কিন্তু দিন শেষে সুখ পাওয়া যায় বা কেষ্ট মেলে, এরকমটাই আর কি। কিন্তু এই 3 বছরের সাংসারিক জীবনে আমি কিন্তু অনেক শিক্ষা পেয়েছি। আর এটা যেহেতু আমার একলার সংসার, তাই আমার সংসারটা কিভাবে উন্নতি হবে বা পরিবারের লোকজন কিভাবে ভালো থাকবে, সেই দিকে কিন্তু সব থেকে বেশি লক্ষ্য এখন আমাকেই রাখতে হবে। তাই কে কি বলল কি না বলল, এখন কিন্তু আমি কারোর কথাতেও কিন্তু কান দিই না। নিজের মনে আপন ইচ্ছায় সংসারের কাজকর্মগুলো কিন্তু আমি ভালোবেসেই করে থাকি। আমি মনে করি কোনো কাজই কিন্তু ছোট নয়। কিন্তু বিয়ের আগে যদি আমার পরিবার থেকে কাজগুলো যদি শেখাতো, তাহলে বিয়ের পরে হয়তো এত মানুষের কথা আমাকে শুনতে হতো না, বা এতটা সময় কিন্তু লাগতো না আমার কাজ করার ক্ষেত্রে। কারণ বিয়ের আগে আমার মা জেঠিমারা কেউই কিন্তু আমাদের দিয়ে সেরকম কোনো কাজকর্ম কিন্তু করাতো না। কারণ আমরা সারাদিন পড়াশুনো নিয়েই কিন্তু ব্যস্ত থাকতাম। তাই সংসারের কাজকর্ম কিন্তু মা জেঠিমারাই করতো, আর সেগুলোই একটু মাঝে সাঝে কিন্তু দেখতাম আর কি। তাই টুকিটাকি কিছুর অভিজ্ঞতা কিন্তু ছিল, কিন্তু সেরকমভাবে অভিজ্ঞতা আমাদের কিন্তু ছিল না। আস্তে আস্তে বিয়ের পরে সমস্ত কিছুটাই কিন্তু ধীরে ধীরে শিখে গিয়েছি।
ঘরটা আমি সকালবেলায় ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, আমার রুমটা তাড়াতাড়ি করে বিছানাটা তুলে মায়ের রুমের দিকে আজকে আর তাকাইনি, তাড়াতাড়ি করে ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। কিন্তু দেখি যে মায়ের রুমের বিছানা এলোমেলো করে তুলে থুয়ে গেছে। তাই তো আবার রুমের বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে আবার কিন্তু ভালো করে সারা ঘর বাড়িটাই কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিলাম। সমস্ত কাজকর্ম কমপ্লিট। এখন সব থেকে বড় কাজ হলো দুপুরের রান্না। তো যাই হোক, বাড়ির সামনে থেকেই মাছ কিনে নিয়েছি, আর এটা হচ্ছে কিন্তু আমেরিকান রুই, আর আমরা কিন্তু এই মাছটাকে পেট মোটা মাছই কিন্তু বলি। তো অনেক দিন বাদে এই মাছের দেখা পেলাম, তাই তো আর দেরি না করে যে একটা মাছ ছিল সেই মাছটাই কিন্তু আমি নিয়ে চলে আসলাম। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় 10:30 নাগাদ কিন্তু বেজে গেছে, লেটও কিন্তু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে কিন্তু মাছটা আমি কেটে নিচ্ছি। মাছটার পেটে একেবারেই কিন্তু ডিম ভর্তি ছিল। তো তাড়াহুড়ো করেই এখানে আমি মাছটা কেটে নিচ্ছি, যেহেতু দুপুরের রান্নাটাও বসাতে হবে। উনুনের রান্না একটার পর একটা রান্না করতে গেলে সময় তো লাগেই, তাই সবসময় আমি চেষ্টা করি যে একটু আস্তে ধীরে সকাল সকালে দুপুরের রান্নাটা বসানোর জন্য। দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুজনে মিলে সোজা চলে আসলাম বারান্দায় ইটগুলো তোলার জন্য। কারণ এই যে ছাদের ঘরটা তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে, তোমরা আগেও দেখেছো, এই ছাদের ঘরটা কিন্তু আর থাকবে না। এই ঘরটা হচ্ছে ভাঙা হবে। 3টে বছর কিন্তু কাটিয়ে দিয়েছি এই ঘরটাতে। তোমাদের আমি সবসময় একটা কথাই বলতাম, আমার ভিডিওতে কিন্তু বেশিরভাগ এই কথাটাই কিন্তু তোমরা শুনতে পেয়েছো, ঘর যেরকমই হোক না কেন, ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে যদি রাখা যায়, ভাঙা ঘরটাও কিন্তু স্বর্গ মনে হয়। কিন্তু কখনোই ভাবিনি যে এত তাড়াতাড়ি এই ঘরটা ভাঙা হবে। যুগের সঙ্গে সব সময় কিন্তু তাল মিলিয়ে চলতে হয়। পরিস্থিতি কখন কোথায় এসে যে দাঁড় করাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, একমাত্র ভগবান ছাড়া। আমার এই ভাঙাচোরা ঘর নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলেছিল, বিশেষত আমার আত্মীয় স্বজনরাই আর কি। কিন্তু সব সময় আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, ভাগ্যের চাকা ক্রমশই কিন্তু ঘুরতেই থাকে, সময় কিন্তু কন্টিনিউ চলতেই থাকে। তাই কখনোই কাউকে ছোট বড় কথা কিন্তু বলা যাবে না। কারণ আজকে আমার সময়টা খারাপ, কাল কিন্তু আমার সময়টা ভালো আসতেই পারে। কাল ভালো না আসলেও পরশু নয় তরশু, এরকম ভাবে কিন্তু সময়টা ভালো অবশ্যই কিন্তু আসবে। তাই কখনোই কিন্তু কাউকে ছোট বড় কথা বলা কিন্তু উচিত নয়। এই ঘরটা যেহেতু আমার দাদা শ্বশুরের আমলের ঘর, আর ঘরটা কিন্তু বহু বছরের পুরনো, চুন আর সুরকি দিয়ে কিন্তু গাঁথা ছিল, তাই তো ইটগুলো একেবারেই কিন্তু বেশ ভালো বেরিয়েছে। এই পাশের বারান্দাতে অর্ধেকই কিন্তু ইট ছিল, আর অন্য পাশের বারান্দাতে কিন্তু আস্তে আস্তে। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু কাজ করেছিলাম। নিজের হাতে তিল তিল করে কোনো জিনিস গড়ে তোলার মজাটাই কিন্তু আলাদা। আমার শ্বশুরবাড়ি ভাঙাচোরা ঘর বলে আমি কিন্তু আমার আত্মীয় স্বজনদেরকেও আনতে ভীষণ রকম ভাবেই কিন্তু ভয় পেতাম, যে তারা এসে কোথায় থাকবে, তারা এসে না ছোট বড় কথা বলে আর কি। তো ছোট বড় কথা বললে তখন কিন্তু আমার ভীষণ কিন্তু খারাপ লাগবে। এর জন্য কিন্তু আমি আমার বাপের বাড়ির বেশিরভাগ আত্মীয় স্বজনদেরকেই কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমি আনতে পারিনি। আর এমনিতেই ভাঙাচোরা ঘর অনেকেই কিন্তু অনেক কথাবার্তা বলেছে। যখন তারা এই ভাঙাচোরা ঘর নিয়ে কথাবার্তা বলতো, মাঝে মধ্যে কিন্তু আমারও কিন্তু খারাপ লাগতো, কি আর করার আছে। তো যাই হোক, এই ভাঙা ঘরটাতেই কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতাম। আর এই বারান্দাতে কিন্তু অনেক ফুল গাছ লাগানো ছিল, যেগুলো কিন্তু আমার ভিডিওতে তোমরা অবশ্যই কিন্তু দেখতে পাবে, পুরোনো ভিডিওতে। তো এখানে হচ্ছে ভাঙা ইটগুলো এক সাইডে গাদি করা হচ্ছে, আর ভালো ইটগুলো এক পাশে। তো ঘরটা দেখতে পাচ্ছ একেবারেই কিন্তু ভেঙে গেছে, টালিগুলোও কিন্তু খুলে খুলে সামনের দিকে চলে আসছিল। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে